নিজেকে কি ভাবো তুমি প্রকৃতি? এই যে চারদিকে নাটক করে বেড়াচ্ছ, তুরানের সামনে হিরোইন সাজছ, তাতে কেউ খুব মুগ্ধ হচ্ছে বলে ভেবো না। মানুষ হাসছে তোমায় নিয়ে, করুণা করছে। এত আত্মবিশ্বাস কোত্থেকে পাও? নিজেকে বড় কিছু ভাবা বন্ধ করো। সময় থাকতে থাকতেই তুরানের আশেপাশে ঘুরঘুর করাই তো তোমার কাজ, তাই না? ভাবছো তুরানের জন্যই তুমি বড় কিছু, আসলে তুমি কিছুই না, শুধু মুখে বড় কথা বলো। কঠিন ঠোঁটের কোণে বিষ মিশিয়ে বলে উঠল ঝুমা। ভার্সিটি সে চিরচেনা মেয়ে ঝুমা, যার কথায় কুৎসিত ব্যঙ্গ আর হিংসার ছায়া সবসময় জড়িয়ে থাকে। চারপাশ থেমে গেল চাপা উত্তেজনায়। প্রকৃতি মুখ তুলে চাইল। চোখে এক বিন্দু ভয় ছিল না, শুধু ছিল স্বচ্ছ আগুন ছড়া প্রশান্তি। প্রকৃতি একবার এগিয়ে এলো, চোখ দুটো সরাসরি ঝুমার চোখে স্থির করল। ঠান্ডা অথচ দৃঢ় কণ্ঠে বলল, তুমি তোমার সীমার মধ্যে থাকো জুবা। সরি, তুমি সিনিয়র হওয়া সত্ত্বেও আপু বলতে পারলাম না। নিজের কমপ্লেক্স থেকে বেরিয়ে এসে যদি কাউকে ছোট করার চেষ্টা করো, তাহলে সেটা নিজের অস্তিত্বকেই ছোট করা হয়। আমি নিজের কাজ, নিজের লক্ষ্য নিয়ে গর্ব করি। আর যদি তাতে তোমার চোখে জ্বালা ধরে, সেটা আমার সমস্যা না। আয়না একবার নিজের মুখটা দেখো, হয়তো সেখানেই উত্তর পাবে। তুরানকে পাওয়ার জন্য তোমার সঙ্গে কখনো প্রতিযোগিতা করিনি আমি, কারণ প্রতিযোগিতা সমানে হয়। তুমি তোমার হীনতার থেকে যা বলছো, সেটা আসলে তোমার নিজের প্রতি তোমার ভয়। আমি যা করি তা আমার বিশ্বাস থেকে আসে। তোমার অপমানে আমার কিচ্ছু যায় আসে না, কারণ আমি জানি আমি কে। তুমি যদি নিজেকে ছোট মনে করো, সেটা তোমার সমস্যা। অন্যকে টেনে নামিয়ে তুমি নিজের উচ্চতা প্রমাণ করতে পারবে না। আর তুরান ফুরান হোয়াট এভার, তার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই, আর না কখনো ছিল, আর না কখনো তৈরি হবে। এখন যদি সে আমাকে ভালোবেসে ফেলে, তাতে আমার কি করার আছে? তুমি আমাকে এসব না বলে তোমার তুরান বেবসকে গিয়ে বলো তোমার প্রতি, মানে আমার প্রতি দুর্বল না হয়ে বরং তোমার প্রতি যেন দুর্বল হয়। প্রকৃতির কথাগুলো কোনো নাটকীয় আবেগ নয়। ঝুমা হতবাক, তার ঠোঁটের কোণে উত্তর জোটেনি। চারপাশের মুখগুলোর বিস্ময় রেশ। কেউ কেউ তো নীরবে হাততালি দিচ্ছে, চোখে চোখ মিলিয়ে। ঝুমার আগে অপমানে কাঁপছিল। সে ভুলে গিয়েছিল প্রকৃতি ঠান্ডা মাথায় অপমান করার মেয়ে। কিছু বলতে না পেরে সে ধীরে সরে গেল ভিড়ের মধ্যে মিলিয়ে যেতে যেতে। চারপাশে তখন নতুন করে প্রাণ পেতে শুরু হলো। কেউ মুগ্ধ, কেউ বা চোরা হাসিতে ঠোঁট ভেজাচ্ছে। প্রকৃতি আবার তার বন্ধুদের দিকে ফিরে গেল, যেন কিছুই হয়নি। মাঠের এক প্রান্তে লাইব্রেরির ছায়া ঘেরা সিঁড়িতে দাঁড়িয়েছিল তুরান। সে এই দৃশ্যের প্রত্যক্ষ সাক্ষী না হলেও দেশের অন্তর্নিহিত শক্তিটুকু ঠিকই টের পেয়েছে। তার ঠোঁটের কোণে হাসি খেলে গেল, অন্তর থেকে উঠে আসে প্রশংসা। প্রকৃতির প্রতি মুগ্ধতা খেলে যায়। সে অজান্তেই বলল, আজকাল এমন আত্মমর্যাদা বাঁচিয়ে কথা বলে সাহস কজনের আছে? এই মেয়েটার মাঝে এক অন্য আলো আছে, শব্দে নয়, চেহারায় নয়, তার চরিত্রে, তার মৌনতায়। এই মেয়েটা ঠিক এরকমই কাউকে খুঁজছিলাম। অবচেতন মনটা আরেকটু বেশি টান অনুভব করল প্রকৃতির প্রতি। এই বিকেলটা আর 10টা বিকেলের মতো ছিল না, কারণ কোনো ঘোষণা ছাড়াই প্রকৃতি তার অস্তিত্বে মিশে গিয়েছে। তোমাকে চোখে হারাই না, কারণ তোমার জন্য পুরো চোখটাই বরাদ্দ। প্রকৃতি মাঠ ছেড়ে চলে গিয়েছে অনেকক্ষণ। তার দৃঢ় উচ্চারণ এখনও বাতাসে রয়ে গেছে অপ্রকাশিত প্রতিধ্বনি হয়ে। মাঠটা ধীরে ধীরে আবার স্বাভাবিক হয়ে উঠছে, কিন্তু তুরানের চোখে আর কানে তখনও ঘুরছে সেই মুহূর্তের প্রতিটা শব্দ, প্রতিটা অভিব্যক্তি। সে স্থির দাঁড়িয়েছিল, খানিকটা সময় মাটি ধরে রেখেছিল তার পা। তারপর নিঃশব্দে পা বাড়ালো সেই দিকে যেখানে ঝুমা একা দাঁড়িয়ে হেরে যাওয়া অপ্রস্তুত মুখে চারপাশ দেখছে। কাঁধ উঁচু করে নিজের অহংকার সামলে নিতে চাইছে, কিন্তু চোখের কোণে লেগে থাকা ভয়ের রেখা সহজে ধরা পড়ে যাচ্ছিল। তুরান তার সামনে গিয়ে দাঁড়াতেই ঝুমা একটু চমকে উঠল। তুরানের চোখে ছিল না কোনো রাগ, কিন্তু যে নীরব দৃষ্টি নিয়ে সে তাকিয়েছিল তা ছিল হিমশীতল অথচ দাবানলের মতো জ্বলন্ত। সে ঝুমার সামনে দাঁড়িয়ে ঠান্ডা গলায় বলল, একটা কথা মনে রাখবে ঝুমা। তার কণ্ঠ ছিল স্থির, গলা নিচু। তুরান একটু কাছে ঝুঁকে এলো, চোখে সে শীতল আগুন। কিন্তু যে তোর অপমানের জবাব দিল, সেটা তার সাহসের পরিচয়। আর আমি যে এখন এখানে দাঁড়িয়ে আছি, এটা তোর জন্য সতর্ক বার্তা। তুই যখন অন্য কাউকে ছোট করতে চাস, তখন তুই তোর সীমা অতিক্রম করিস। তুই যদি আবার কোনোদিন ওকে আঘাত করার চেষ্টা করিস,
মনে রাখিস, আমি সেটা কেবল শুনেই থাকবো না, একটা কথা খুব ভালো করে কানে গেঁথে রাখছো মা। প্রকৃতির সাথে নেক্সট টাইম লাগতে আসবে না। ওকে নিয়ে মুখ খোলার আগেও ভাববি, কারণ এবার থেমে গেছে, কিন্তু পরের বার আমি থামবো না। মুখে তোকে কিছু বলছি না মানেই ভাবিস পার হয়ে যাবে? না, আমি জানি কাকে কোথায় থামাতে হয়, বুঝলি? ঝুমা কিছু বলতে গিয়েও গিলে ফেল। তার গলা শুকিয়ে এলো, তার মুখ ফ্যাকাশে, চোখ নড়ছে অসহায়ভাবে। সামান্য ঢোক গিলে কিছু বলতে যাবে, তখনই তুরান হাত তুলে থামিয়ে দিল। তুই ভাবিস তুই ভয়ঙ্কর, কিন্তু প্রকৃত ভয় কখনো চিৎকার করে না জমা, সেটা নীরব থাকে, ধীরে গর্জে ওঠে, ঠিক যেমন প্রকৃতি। আর কখনো যদি আবার তার সম্মানের দিকে হাত বাড়াস, আমি থাকবো সামনে। তুরান ঠান্ডা গলে শেষবার বলল, প্রকৃতি শুধু একটা নাম না, ও আমার সীমার ভেতরে পড়ে। ওকে ছোঁয়ার মানে হচ্ছে আগুনে হাত দিচ্ছিস, আর আমি আগুন নেভাই না, জ্বালিয়ে দিই। তার ঠোঁটে একটুও হাসি ছিল না, শুধু ঠান্ডা ধূসর স্পষ্ট বার্তা। তুরান ধীরে ঘুরে দাঁড়ালো, পেছনে পড়ে রইল ঝুমা, আত্মসম্মানে আহত, কিন্তু তার চেয়েও বেশি ভয়ঙ্করভাবে নিঃসঙ্গ। মাঠের বাতাসে হঠাৎ করে গা ছমছমে স্তব্ধতা নেমে এলো। বিকেলের রোদ ভার্সিটির করিডোরে এসে পড়ে সোনালি আলো দিয়ে ভরিয়ে দিয়েছে সব কিছু। বিকেলের শেষ আলোটা একটু বেশি সোনালি হয়ে উঠেছে। ভার্সিটির করিডোরটা নির্জন হয়ে এসেছে ধীরে ধীরে। বিকেলের রোদ জানালার ধারে পড়ে এক একটা ঘোলাটে সোনার রেখা এঁকে দিয়েছে মেঝেতে। ধীর গতিতে বাতাস বইছে। প্রকৃতি দাঁড়িয়েছিল বারান্দার শেষ প্রান্তে, দেওয়ালের কাছে। বুকের ভেতর হঠাৎ অচেনা হাওয়া, চোখে অস্থিরতা, কিছু একটা হবে জানে সে, অনুভব করতে পারছে। তবে প্রকৃতির ভঙ্গিতে স্পষ্ট সে কারোর অপেক্ষায় নেই। পেছন থেকে ধীর পায়ে এগিয়ে আসে কেউ, শব্দ হয় না কোনো। কেউ উপস্থিতিটা এমন যে নীরবতাও শব্দে ভরে ওঠে। তুরান থেমে যায় 1 ফুট দূরে, চোখে স্থির দৃষ্টি, ঠোঁটে অর্ধেক হাসি। প্রকৃতি টের পায়, তবু মুখ ফেরে না, মাথা তুলে তাকায়নি একবারও। সে কেবল হাওয়ার স্রোতের মতো, কে আসলো কে গেল এসবের প্রতি তার কোনো আগ্রহ নেই। কিন্তু তুরান থেমে খুব কাছে এসে কারো ভারী নিঃশ্বাসের শব্দে প্রকৃতি মুখ ফিরে একবার তাকায়। কেউ এসেছে সেটা উপলব্ধি করতে পেরেছে, কিন্তু সে অজ্ঞাত ব্যক্তি যে তুরান, এটা সে কল্পনা করেনি। তুরানকে নিজের এত কাছে দেখা মাত্র তার মেজাজ খারাপ হয়ে যায়। তেজ মিশ্রিত স্বরে চেঁচিয়ে বলে, আপনি আবার আমার সামনে এসেছেন? আমি বলেছি না আপনাকে আমার সহ্য হয় না। সিনেমার নায়কদের ভাব ধরে নাটক করতে আসেন আপনি আমার সামনে। তুরান হালকা হাসে, তার ভুরুতে কৌতুক, ঠোঁটে বাঁকা হাসি। সিনেমার নায়িকা তুমি, আমি শুধু দর্শক। তোমার অভিনয় দেখি আর ভাবি কখন একটু রিয়েল হবে। আপনি কি নিজেকে খুব স্মার্ট ভাবেন? না, আমি তোমাকে ভালোবাসি, স্মার্টনেস তো উপরে। তুরান ধীরে ধীরে এগিয়ে আসে, প্রকৃতি পেঁচাতে থাকে পা টেনে দেওয়াল অবধি। এবার আর কোনো জায়গা নেই পিছু হটার। তুরান দেওয়ালে 1 হাত রাখে, তার পাশে প্রকৃতির মাথা খুব কাছে এসে ফিসফিস করে, কণ্ঠে মিশে থাকা হালকা চ্যালেঞ্জ নিয়ে শোধায়, তুমি যতই দূরে থাকো, আমি জানি এ চোখের মধ্যে 1 ফোঁটা জায়গা আমার জন্য তুমি রাখো, আর সেটা আমিও ছাড়বো না। প্রকৃতি চোয়াল শক্ত করে বলে, আমি আপনাকে পছন্দ করি না, আর না কখনো করব। তাই মিথ্যে আশা নিয়ে অপেক্ষায় থাকবেন না। তুরান ঠোঁটে মুচকি হাসি ঝুলিয়ে উত্তর দেয়, আমাকে পছন্দ করা বাধ্যতামূলক না, কিন্তু এড়িয়ে চলাটা অসম্ভব। প্রকৃতি দাঁত কিরমির করে বলে, আপনি আমার জীবন থেকে দূর হয়ে যান। তুরান হেসে উত্তর দেয়, তোমার জীবন থেকে? এই যে তুমি এখনো আমার সামনে দাঁড়িয়ে ঝগড়া করছো। প্রকৃতির আগে ফেটে পড়ে বলে, আপনাকে সহ্য করতে পারি না, আমি বলেছি না, বোঝেন না আপনি? তুরান হালকা হাসি দিয়ে বলে, তোমার চোখ দিয়ে কিন্তু অন্য কথা বলছে, তুমি রাখলে আরো বেশি সুন্দর দেখায় জানো। প্রকৃতি তুরানের বুকে ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করে, কিন্তু এক চুলও নড়াতে পারে না। প্রকৃতি রেগে গিয়ে বলে, আপনার মতো জঘন্য বেহায়া বেয়াদব মানুষ আমি জীবনেও দেখিনি। তুরান আরেকটু ঝুঁকে আসে, এতটাই কাছে যে 2 দেহের মাঝখানে কেবল নিঃশ্বাসের ফাঁকা জায়গা। রোদ এসে পড়ে তার কাঁধে, চোখের কিনারে। তুরান ঠোঁট বাঁকিয়ে বলে, আরে তাহলে আমার মতো পারফেক্ট মানুষ তোমার জীবন একটাই, কি দারুণ কপাল আমার। প্রকৃতি নিঃশ্বাস আটকে রাখে,
চোখ নামিয়ে নেয়। তুরান ঝুঁকে পড়ে একেবারে কানের কাছে। তার কণ্ঠস্বর ফিসফিস, মৃদু কিন্তু গভীর। তুরান প্রকৃতির মুখের দিকে নেশালো চোখে তাকিয়ে মৃদু কণ্ঠে বলে, ভালোবাসা মনে ছোঁয়া না, বরং পাশে দাঁড়ানো। আমি পাশে থাকতে চাই, ওপরে না, নিচেও না। অন্যদিকে লাইব্রেরিতে বসে ফারিয়া একটা পুরনো ডায়েরি পড়ছে। সেখানে লেখা, ভালোবাসা কি সত্যিই প্রকাশেই কেবল সাহস চাই, নাকি কিছুটা নির্ভরশীলতাও? আমি পারি না বলতে, হয়তো ভয় পাই, বা হয়তো জানি তার চোখে আমি নেই। ক্যাম্পাসের অন্ধকার কোণে শাওন আর ঝুমা বসে আছে। পরবর্তী ষড়যন্ত্রের ছক কষছে। শাওনের কণ্ঠে কঠিন স্বর, তুরান আর প্রকৃতি যতক্ষণ একসাথে থাকবে আমার পথ আটকে থাকবে। এদের ভাঙতেই হবে। যে করেই হোক প্রকৃতিকে আমার চাই। ও শুধু আমার, ও শুধু আমার গল্পের রানী হয়ে থাকবে। ঝুমা চুপচাপ বলে, আমি প্রস্তুত। আমি আমার ভালোবাসা হারাতে চাই না শাওন। তোর যেমন প্রকৃতিকে চাই, ঠিক তেমন আমারও তুরানকেই চাই। আমি বেঁচে থাকতে তুরানের পাশে অন্য কাউকে কিছুতেই সহ্য করতে পারবো না। তুরানের পাশে শুধু আর কেবলমাত্র আমিই থাকবো, আর কেউ না। শাওনের চোখে তখন শুধুই জেদ, শুধু একরোখা মালিকানা, প্রেম নয়, জয় করা নেশা। ঠিক আছে, তুই এখন আসতে পারিস। শাওনের কথাই জুমা সেখান থেকে চলে যায়। নির্জন এই রজনীতে শাওন এখন একাকী বেঞ্চে বসে আছে। হঠাৎ তার ফোন বেজে ওঠে। শাওন কল রিসিভ করে কানে ধরে। ওপাশের ব্যক্তি কি বলে তা শুনতে পাওয়া যায় না। শাওন বলে, হ্যাঁ, কাজ শুরু হয়ে গেছে, কিন্তু জুমা যেমন চায় আমি ঠিক তা চাই না। ও জানে না খেলাটা আমি চালাচ্ছি, আর প্রকৃতি ও আমার হতে বাধ্য। ফোন কেটে দিয়ে শাওন পকেট থেকে একটা ছোট্ট বক্স বের করে তাকায়। ভিতরে একটা ছোট নেকলেস, যাতে লেখা পি। সময় মতো এটা দেব তোমায় প্রকৃতি, কিন্তু ভালোবাসা দিয়ে নয়, মালিকানা দিয়ে। সন্ধ্যার শহরটা ধীরে ধীরে আলোর সাজে জেগে উঠেছে। শহরের কোনায় একটি রেস্টুরেন্ট। বাইরে বাইকের পাশে দাঁড়িয়ে রাকিব। তার দিকে এগিয়ে আসছে ইশারা মৃদু পায়ে। রাকিব ইশারার চোখে চোখ রেখে বলে, আজকের সন্ধ্যাটা শুধু আমাদের জন্য। কথা দাও, আজ তুমি আমাকে নিয়ে গড়ে ওঠা তোমার অনুভূতি নিয়ে সব বলবে, ভয়, দ্বিধা, টেনশন, সব কিছু। ইশারা চুপ করে থাকে, চোখ নিচু করে। তারপর এক নিঃশ্বাসে বলে ফেলে, আমার ভিতরটা খুব খোলা রাকিব। আমি জানি না আপনি কোথায় দাঁড়িয়ে আছেন আমার জীবনে, কিন্তু আমি ভয় পাই এই অনুভবটাকে আপনি যদি ভুল বোঝেন। রাকিব হেসে তার কাঁধে হাত রাখে। ভালোবাসা যদি ভয় হয়, তাহলে সেই ভয়কে আমি বুকে আগলে রাখবো। ইশারা, তুমি শুধু বলো, আমি তোমার ভেতরটায় একটা জায়গায় পেয়েছি তো। ইশারা চোখ তুলে তাকায়, আর সেই চোখে ছিল একরাশ কৃতজ্ঞতা, ভালোবাসা আর সম্মতির স্নিগ্ধ ছোঁয়া। তার ঠোঁট নড়ে। আপনি আছেন রাকিব, গভীরভাবে নিঃশব্দে আমার প্রতিটি নিঃশ্বাসে। তুরান শহীদ মিনারে বসে গিটারে টুংটাং সুর তুলছে। সকাল 10টা কি 11টা বাজে। সময়ের দিকে তার কোনো খেয়াল নেই। সে ডুবে আছে অন্য কোনো ভাবনায়। হঠাৎ গিটারে টুংটাং সুর তালে তার সুর তুলে, কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। কোথায় হারিয়ে গেলে সোনালি, কোথায় হারিয়ে গেলে সোনালি বিকেলগুলো সেই আজ আর নেই। হঠাৎ একটি ছেলে দৌড়ে তুরানের সামনে এসে হাঁপাতে হাঁপাতে বলে, ভাই ভাই, ভার্সিটিতে অনেক বড় কাণ্ডও ঘটে গেছে। শিরিন ভাবের সাথে বাজে ব্যবহার করা দুটি ছেলের একজন তো নিখোঁজ, তার কোনো হদিশ পায়নি। আর প্রশাসনিক ভবনের পিছনে ইকশনের লাশ পড়ে আছে। তাকে খুব বাজেভাবে মেরে ফেলে রাখা হয়েছে। সবার সন্দেহ আপনার দিকে আসতে ভাই। সামনেই এমপি নির্বাচন, এমন এক সময় এরকম একটি বিষয় আপনার ওপর খুবই বাজে প্রভাব ফেলবে। আপনি দ্রুত চলুন সেখানে।
ছেলেটির কথাই তুরানের মস্তিষ্ক কিছুক্ষণের জন্য ফাঁকা হয়ে যায়। এটা ঠিক, লিকসনকে সে মারতে চেয়েছিল, কিন্তু সে মারার আগেই কে মেরে দিল, তাও এমন একটা সময় যা এই মুহূর্তে তুরানের রেপুটেশন নষ্ট করতে পারে। তুরান কোনো হিসাব মেলাতে পারে না। চুপচাপ ছেলেটির সাথে প্রশাসনিক ভবনের পিছনে যাবার উদ্দেশ্যে পা বাড়ায়। প্রশাসনিক ভবনের পেছনে জায়গাটা ঘিরে রেখেছে কিছু মানুষের ভিড়, ক্যামেরা, ফ্ল্যাশ, ফিসফাস সব কিছুর মাঝখানে পড়ে থাকা একটি নিথর দেহ, রক্তে ভেজা মাটির গন্ধ। তুরানের স্নায়ু ধরে ঝাঁকুনি দিয়ে যায়। পুলিশের গাড়ির লালবাতি চকচক করছে দূর থেকে। জায়গাটা যতটা নির্জন ছিল এখন ততটাই গমগম করছে কৌতূহল, আতঙ্ক আর কানাঘুষোই। তুরান ধীরে ধীরে এগিয়ে আসে। আশেপাশে অনেকেই তাকিয়ে আছে তার দিকে, কারো দৃষ্টিতে সন্দেহ, কারো চোখে হতবাক চাহনি। একজন পুলিশ অফিসার তার পথ আটকে দাঁড়ায়। আপনি তুরান ওয়াসিম চৌধুরী? তুরান মাথা হেট করে চোখে শান্ত অথচ দৃঢ় চাহনি রেখে বলে, জি, আমি তুরান। আপনার নাম এই ঘটনার সাথে জড়িয়েছে। আমাদের কিছু প্রশ্ন আছে আপনার কাছে। আমাকে সন্দেহ করা হচ্ছে? তদন্ত চলছে, চলুন আমাদের সাথে। তুরান চোখ মেলে দেখে একটু দূরে প্রকৃতি দাঁড়িয়ে। তার চোখে ভয়, উদ্বেগ আর গভীর কিছু অনুভব যা হয়তো ভাষাই বলা যায় না। তুরানের চোখ শুধু একবার তার চোখে পড়ে, তারপর শান্ত গলায় বলে, আমি নির্দোষ, কিন্তু তাও চলুন। পেছনে ফিসফিসানি বাড়তে থাকে। এই না সেই তুরান? সেদিন তুরানি তো লিকসনকে ভার্সিটির মাথায় মারছিল, কিন্তু খুন করার মতো কাণ্ডে জড়িয়ে যেতে পারে ভাবিনি। আরেকটা মেয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, এই সেই তুরান ওয়াসিম চৌধুরী, যার প্রেমিকা প্রকৃতি। লিকসন নামের ছেলেটা প্রকৃতির সাথে খারাপ ব্যবহার করেছে, যার জন্য সেদিন ওভাবে মেরেছিল, আর আজ তো একেবারে খুন করেই দিল। প্রকৃতি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপছে, বুকের ভেতর চাপা অশনি। প্রকৃতির সাথে অসভ্যতামি করার জন্য তুরান যে লিকসনকে মারধর করেছিল এটা সে জানতো না। আজ সবার মাঝে এ নিয়ে গুসুর ফসুরে জানতে পারল, কিন্তু প্রকৃতির কিছুতেই বিশ্বাস হচ্ছে না তুরান লিকসনকে খুন করেছে। আর যাই হোক, তুরান খুন করতেই পারে না, না না, কোনোভাবেই এটা সম্ভব না। এতটুকু বিশ্বাস আছে তুরান লিকসনকে মারেনি। তুরানকে কেউ ফাঁসানোর চেষ্টা করেছে, হতে পারে শাওনি এই কাজ করেছে তুরানের নামে চালিয়ে দেওয়ার জন্য। যে ছেলে তুরানকে ফাঁসানোর জন্য তোষা ও তার একান্ত মুহূর্তের ভিডিও এডিট করতে পারে, সেই ছেলে তুরানকে ফাঁসানোর জন্য খুনও করতে পারে। এই প্রথমবার তুরানের কথা ভেবে প্রকৃতির মনটা কেমন যেন করছে, অস্থিরতা কাজ করছে। মনে হচ্ছে বক্ষ স্থলে কেউ খঞ্জর দিয়ে আঘাত করছে। কেন এমন হচ্ছে তার? তাহলে কি সে তুরানকে নিজের অজান্তেই ভালোবেসে ফেলেছে? ইশারা এসে কাঁধে হাত রাখায় প্রকৃতি ভাবনা থেকে বের হয়। আমার ভাইয়া এমন না প্রকৃতি, ও কোনোভাবে খুন করতে পারেন না। ও তোকে সত্যি ভালোবাসে প্রকৃতি, তাই হয়তো সেদিন রাগের মাথায় ছেলেটাকে মেরেছিল। তাই বলে খুন করবে এটা কখনোই সম্ভব না। অন্তত আমার ভাইয়ের দ্বারা এটা সম্ভব না। আজ তোকে একটা কথা বলি, শোন। জানিস প্রকৃতি, নবীন বরণ অনুষ্ঠানে তুই যখন অসুস্থ হয়েছিলি তখন আমি কাছ থেকে তোর জন্য ভাইয়ার পাগলামি দেখেছিলাম। তুই কার জন্য এখন এখানে দাঁড়িয়ে আছিস জানিস? আমার ভাইয়ের জন্য। কারণ আমার ভাই সেদিন তোকে হসপিটালে নিয়ে গিয়েছিল। আজ ওর খারাপ সময় এসেছে, তুই ওর পাশে থাকবি তো প্রকৃতি? প্রকৃতি মৃদু গলায় বলে, থাকবো আমি পাশে। সবাই যখন দূরে সরে যাবে আমি তখনও তুরানের পাশে থাকবো, কারণ আমি জানি ও কারো ক্ষতি করতে পারে না। আমি ওর সাথে যতই কঠোর আচরণ করি না কেন, আমি জানি তুরান এমন কোনো কাজ করতেই পারে না। ইশারা মুগ্ধ নয়নে প্রকৃতির মুখের দিকে তাকিয়ে থাকে। প্রকৃতির মুখে সে ভালোবাসা আর ভরসার দৃঢ়তা দেখতে পাচ্ছে। প্রকৃতি যে মনে মনে তুরানকে ভালোবেসে ফেলেছে এটাই ইশারা বুঝতে পারছে। তার ভাই যে জিনিস তাকে কেউ ভালো না বেসে থাকতে পারবে না। ইশারা ধীরে ধীরে পাশে এসে দাঁড়ায়, তার কণ্ঠে ঝরঝরে আত্মবিশ্বাস। এখন কি করবি প্রকৃতি? প্রকৃতি গলা একটু পরিষ্কার করে বলে, আমি তুরানের জন্য লড়বো। সে নির্দোষ জানি আমি, তাকে ফাঁসানো হয়েছে এটা প্রমাণ করতে হবে।
কিন্তু কিভাবে? প্রমাণ তো নেই। প্রমাণ আমি খুঁজে বের করব। তুরানকে তোষার ভিডিওর মতো করে কেউ ফাঁসিয়েছে। আমাকে সেই যোগসূত্র খুঁজে বের করতে হবে। শাওনই হতে পারে, হয়তো আরও কেউ জড়িত। যে ছেলে চরিত্র হননের জন্য মিথ্যে ভিডিও বানাতে পারে, সে খুনের ফাঁদ তৈরি করতে পিছু পা হবে না। ঈশার একটু সময় নেই, তারপর বলে, তুই একা পারবি না, আমি তোর পাশে আছি। আমরা একসাথে প্রমাণ করব ভাইয়ার নির্দোষিতা। প্রকৃতি তার দিকে তাকায়। তাদের চোখে চোখে এক ধরনের নীরব চুক্তি হয়। এই যুদ্ধ একা কারণ না, এই লড়াই এখন তাদের দুজনের। হঠাৎ ক্যাম্পাসে খবর ছড়িয়ে পড়ে লিক্সনের মৃত্যুটা পরিকল্পিত হত্যা। কিছু প্রত্যক্ষদর্শী বলছে তুরানকে শেষবার লিক্সনের আশেপাশে দেখা যায়নি। আবার কেউ বলছে তাদের মধ্যে কিছুদিন আগেই বড় ঝামেলা হয়েছিল। প্রকৃতি ভাবতে থাকে, সত্যকে জানতে হলে তাকেই খুঁজতে হবে প্রতিটি সূত্র, দেখতে হবে প্রতিটি মুখোশের আড়ালের মুখ। শব্দহীন পায়ে তুরান পুলিশ অফিসারের পেছন পেছন এগিয়ে যাচ্ছে। চারপাশের বাতাস এখনো ভারী। দুপুরের রোদও অন্ধকার নামতে চায়। ছেলেটির কণ্ঠ এখনো তুরানের কানে বাজছে। সবার সন্দেহ আপনার দিকে আসতে ভাই। তুরানের ভেতরটা হিম হয়ে আছে, গলার কাছে দলা পাকানো প্রশ্ন। লিক্সনকে কে মারলো আর কেন? তুরান ভাই। তুরানের একজন নিরাপত্তা রক্ষী তাকে দেখে এগিয়ে আসে। ভাই আমরা কেউ কিছু বুঝতে পারছি না। লিকশন তো ঠিকঠাক ছিল, আর এখন কে এর পিছনে আছে আমরা জানি না। কিন্তু কিছু স্টুডেন্ট বলছে আপনার সঙ্গে শেষবার তাকে ঝগড়া করতে দেখা গেছে, তাই খুনটা আপনি করেছেন। স্যাররা বা আমরা বিশ্বাস করি না আপনি খুন করেছেন। তুরান নিঃশ্বাস টেনে নিজেকে স্থির রাখে। আমি জানি ওর সঙ্গে আমার সমস্যা ছিল, কিন্তু হত্যা আমি এই কাজ করিনি। তুরানের কণ্ঠস্বরে ছিল অব্যক্ত ধাক্কা, কিন্তু বিশ্বাসযোগ্য স্থিরতা। পেছন থেকে ক্যাম্পাস ইনচার্জ এসে বলে, তুরানকে কোথায় নিয়ে যাচ্ছেন অফিসার? আমার দৃঢ় বিশ্বাস তুরান খুন করেনি। আপনারা শুধুমাত্র সন্দেহ থেকে তাকে এভাবে থানায় নিতে পারেন না। আগে প্রমাণ করুন তুরান খুন করেছে, তাহলে আমি আপনাদের বাধাগ্রস্ত করব না। যতদিন এটা প্রমাণ না হচ্ছে তুরান খুনি, ততদিন তুরান কোথাও যাবে না। ঠিক আছে, আজ ছেড়ে যাচ্ছি। এরপর যখন হাতে প্রমাণ আসবে তখন কিন্তু আপনাকে হাজতে ঢুকাবো। এটা মনে রাখেন তুরান ওয়াসিম চৌধুরী। লাশবাহী গাড়িতে লিক্সনের লাশ তোলা হয়। পুলিশ অফিসার চলে যাবার আগ মুহূর্ত পর্যন্ত কেমন বাঁকা নজরে তুরানের দিকে তাকিয়ে রয়। তুরানের উদ্দেশ্যে ক্যাম্পাস ইনচার্জ বলেন, তুরান তোমার সঙ্গে কিছু কথা বলার আছে, চলো অফিসে। তুরান মাথা নাড়িয়ে ধীর পায়ে এগিয়ে যায়। মনের মধ্যে তখন ঝড়। কে করছে এইসব আর কেন? প্রশাসনিক অফিসে তুরান বসে আছে, সামনে এক কাপ চা। তুরানের মুখে আতঙ্ক নেই, কিন্তু চোখে চিন্তার রেখা গভীর। ইনচার্জ বলে, তুরান তুমি জানো ক্যাম্পাসে তোমার অবস্থান কতটা গুরুত্বপূর্ণ, কিন্তু এই ঘটনা যদি তুমি কোনোভাবে যুক্ত থাকো সমস্যা হবে। যেমন সরাসরি খুনটা তুমি না করে অন্য কারো সাহায্য করিয়েছো। আমি কি বোঝাতে চেয়েছি সেটা তুমি নিশ্চয়ই বুঝেছো। তুরান মাথা নাড়িয়ে বলল, আমি বুঝেছি স্যার, কিন্তু আমি নির্দোষ। কেউ ইচ্ছে করে এসব করছে, আমাকে ফাঁসাতে চাচ্ছে। রুম জুড়ে পিনপতন নীরবতা। তারপর দরজায় টোকা পড়ে। আসতে পারি স্যার? তুরান দরজার পানে তাকিয়ে অস্পষ্ট স্বরে বলে ওঠে, প্রকৃতি। ইনচার্জ বলেন, প্রকৃতি তুমি এখানে? প্রকৃতি অনুমতির অপেক্ষা না করে ভিতরে এসে টেবিলের পাশে দাঁড়ায়। আমি কিছু কথা বলার জন্য এসেছি স্যার। তুরান এটা করতে পারে না, ওকে ফাঁসানো হচ্ছে। আর এই ঘটনার পেছনে কে আছে সেটা আমি আন্দাজ করতে পেরেছি। আমি তুরানের পাশে আছি, ওর মতো কেউ এই কাজ করতেই পারে না। তুরানের দৃষ্টি নরম হয়ে আসে। সেই সাথে তুরান বেশ অবাক হয় যে প্রকৃতি তাকে সহ্য করতে পারে না। সে তুরানের পাশে থাকার কথা বলছে। তাহলে কি তুরানের ভাবনা ঠিক? প্রকৃতি মনে মনে তুরানকে ভালোবেসে ফেলেছে। প্রকৃতির চোখে ছিল অটুট বিশ্বাস, আর এই মুহূর্তে সে বিশ্বাসই তুরানের সবচেয়ে বড় শক্তি। প্রকৃতি ভার্সিটির বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। সূর্যের সোনালি রোশনি তার মুখে এসে পড়ছে। হঠাৎ তুরান আসে পেছন থেকে, বলে,
ভেবেছিলাম হয়তো তুমি ভাববে আমি খুন করেছি, এই ভেবে আমার থেকে দূরে সরে যাবে। যদি কখনো কাছে আসোনি, এভাবে পাশে দাঁড়াবে কখনো মনে হয়নি। প্রকৃতি ঘাড় ঘুরিয়ে তাকায়, কণ্ঠ নরম করে ভারী গলায় শুধায়। ভালোবাসা দূরে যাওয়ার জন্য হয় না, বরং পাশে থাকার জন্য হয়। প্রকৃতির কথায় তুরান চমকায়, বক্ষ স্থলে শিহরণ বয়ে যায়, হৃৎপিণ্ড দ্রুত গতিতে চলতে শুরু করে, কণ্ঠরোধ হয়ে আসে, অস্পষ্ট স্বরে উচ্চারণ করে। কি বললে, আবার বলো। প্রকৃতি একদম স্বাভাবিক ভঙ্গিমায় ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে। যা বললাম তাই, কেন শুনতে পাননি? অনেক ভেবে দেখলাম, আপনাকে ভালোবাসাই যায়। আপনি মানুষটা ততটাও খারাপ না। তুরান তাকিয়ে থাকে তার চোখে। এই মুহূর্তে যত কষ্ট, যত অভিযোগ সব চাপা পড়ে যায় এই বিশ্বাসের কাছে। তুরান ঘোর লাগা স্বরে ডাকে। প্রকৃতি, হ্যাঁ? তুমি পাশে থাকবে আমার? সারা জীবন এইভাবে পাশে থাকবে তো, সবসময়? তুমি শুধু একবার বিশ্বাস নিয়ে আমার হাতটা ধরে দেখো, আই প্রমিস কখনো এই হাত ছেড়ে দিব না। একবার বিশ্বাসের ভরসা করে দেখো, কখনো তোমার বিশ্বাসের ভরসার স্থান নষ্ট হতে দেব না। প্রকৃতি চোখে চোখ রেখে বলে। থাকবো। আপনি তো একমাত্র যে আমার সম্মান, আমার অস্তিত্বের পাশে দাঁড়িয়েছে। এখন আমিও দাঁড়াবো আপনার পাশে। তুরান এবার চোখ নামিয়ে নেয়, ঠোঁটে ধরা পড়ে নরম হাসি। তবে শুরু হোক আরেকটা যুদ্ধ, এবার ভালোবাসার পক্ষে। তোমার পাশে আছি তুরান, শেষ পর্যন্ত থাকবো। অধরা হলেও শেষ অবধি তুমি আমার সত্য। কয়েকটা দিন কেটে গেছে। লিকসনের মৃত্যুর পর ক্যাম্পাসের পরিবেশে নেমে এসেছে নীরবতা। ছাত্রছাত্রীদের মধ্যে বিভ্রান্তি, আতঙ্ক আর নানা গুঞ্জন। কেউ সরাসরি কিছু বলছে না, তবে অপ্রকাশ্য প্রশ্ন ভাসছে চারপাশে। কে খুন করলো লিকসনকে, আর কেন? তুরানকে পুলিশ আটকায়নি ঠিকই, কিন্তু সন্দেহের ছায়া এখনও তাকে ঘিরে আছে। প্রতি রাতে সে ভাবে কে এই ফাঁদ পেতেছে, কি উদ্দেশ্য ছিল। অপসীয়মান বিকেলের আলোয় ক্যাম্পাস থেমে আছে। গগনের আকাশে সোনালি ছায়া, তবে মনগুলোর আকাশে ঘন কালো মেঘ। লিকসনের মৃত্যুর খবর এখনও ভারী করে রেখেছে চারপাশ। চোখে মুখে ভয়, কানে কানে গুজব, সব মিলিয়ে বিষণ্ণ পরিবেশ। এর মাঝে প্রকৃতি হেঁটে যাচ্ছে লাইব্রেরি বিল্ডিংয়ের দিকে। তার চোখে আজ ভিন্ন কিছু, সংখ্যা, কষ্ট সব চাপিয়ে গেছে দায়িত্বের অনুভব। ইশারা তার পেছনে হেঁটে আসে। দুজনের মধ্যে এখন আর কোনো দ্বিধা নেই। চোখে চোখ পড়লেই বোঝা যায় তারা জানে তারা একসাথে লড়বে। প্রকৃতির উদ্দেশ্যে ইশারা জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছিস? প্রমাণ খুঁজতে। শাওনের কক্ষ থেকে শুরু করব। দুজনেই জানে সময় কম। শাওন চতুর, যদি বুঝে ফেলে প্রকৃতি কিছু আজ করতে পেরেছে, তবে সে সব প্রমাণ গায়েব করে দেবে। প্রকৃতি জানে সত্যি জিনিস কখনো হারে না, শুধু সময় মতো ধরা দেয়। তাই সে আজ সময়ের পাল্লায় ভর করে সত্যকে খুঁজে আনবে, যে সত্য প্রমাণ করবে তুরান নির্দোষ। লাইব্রেরির পাশে শাওনের কক্ষ। সাধারণত বিকেলবেলা কেউ থাকে না এখানে। প্রকৃতি হালকা পা ফেলে এগিয়ে যায়, দরজাটা হালকা খোলা। ভিতরে কারোর সারা শব্দ নেই। ধীরে ধীরে ঢুকে পড়ল। রুমে ঢুকে এদিক ওদিক চোখ বোলাতেই হঠাৎ চোখে পড়ে ডেস্কে একটি ল্যাপটপ খোলা অবস্থায়। ইশারা দাঁড়িয়ে থাকে দরজার বাইরে পাহারায়। প্রকৃতি সময় নষ্ট করে না, দ্রুত ল্যাপটপের ব্রাউজার ইতিহাসে চোখ বোলায়। তারপর দ্রুত ল্যাপটপটি নিজের সাথে করে বাইরে বের হয়ে আসে। ল্যাপটপের সাথে আরও কিছু কাগজ, ডায়েরি এগুলোও ছিল। প্রকৃতি সব কিছু নিয়ে লাইব্রেরিতে আসে। ইশারা সহ লাইব্রেরির নিরিবিলি কর্নারে এসে বসে। তার সামনে ছড়িয়ে আছে কিছু কাগজ, একটা ডায়েরি আর লিকসনের পুরনো সোশ্যাল মিডিয়ার পোস্টের প্রিন্ট আউট। সে এখন গোয়েন্দা নয়, তবে আজ তার ভিতরে অনমনীয় সাহস কাজ করছে। সত্যি উদ্ঘাটনের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে সে। ইশারা জিজ্ঞেস করে, কিছু পেলি? প্রকৃতি চোখ সরিয়ে বলে, হয়তো একটা সূত্র পেয়েছি। লিকসনের মৃত্যুর আগের রাতে একটা মেসেজ পেয়েছিল, যেটা এখন ডিলিট হয়ে গেছে। কিন্তু আমি একজন বন্ধুর মাধ্যমে জানলাম মেসেজটা এসেছিল একটা ফেক আইডি থেকে। আর সেই আইডির পেছনে যে নাম্বারটা ছিল সেটা একটা অনলাইন সিমের। কে ব্যবহার করেছে সেটা বের করা কঠিন, কিন্তু আমি চেষ্টা করছি। মানে কেউ তাকে সেই রাতে ডেকে নিয়েছিল?
হ্যাঁ, সম্ভবত সেটা তুরান নয়। কেউ এমন যে লিক্সনকে আঘাত করার সুযোগ খুঁজছিল। হতে পারে শাওনি, আবার হতে পারে শাওন অন্য কারো দ্বারা খুন করিয়েছে। হঠাৎ প্রকৃতির চোখ আটকে যায় ল্যাপটপে একটা ভিডিও ফোল্ডারে। দারুণ প্রুফ। মাউস ক্লিক করে ফোল্ডারটা খুলতেই উঠে আসে কিছু কাটাছেঁড়া ভিডিও ক্লিপস। একটা পর একটা ক্লিপে দেখা যায় তুরান আর লিক্সনের ঝগড়ার মুহূর্ত। ভিডিওগুলো এমনভাবে এডিট করা হয়েছে দেখে মনে হয় তুরানই আক্রমণকারী। প্রকৃতি চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। হৃৎপিণ্ড দ্রুত গতিতে চলতে শুরু করে। নিঃশ্বাস আটকে আছে। প্রকৃতি কথা বলার মতো কোনো ভাষা খুঁজে পায় না। হঠাৎ প্রকৃতির ফোন বেজে ওঠে। প্রকৃতি কাঁপা কাঁপা হাতে ফোন রিসিভ করে সামান্য ঢোক গিলে বলে,